আকাশপথে যাব বেড়াতে, রেখে তোর কাঁধে দুটো হাত। তারায় তারায় হবে সাজানো হিরে জড়ানো প্রতি রাত। গহীন জঙ্গলে বাঁকে হারিয়ে যাওয়া এক টুকরো জিপের কালো অংশটুকু এখনো পুরোপুরি দৃশ্যপটের আড়াল হয়নি। ভবঘুরে মেয়েটা মহাবিস্তীর্ণে সেদিকে চেয়ে আছে, যেন কোনো কঠিন মিরাকলের অপেক্ষা। কে বলতে পারে, হয়তোবা অরণ্য হুট করেই ফিরে এলো। আবারও চোখে মুখে হাজারো বিরক্তি টেনে ঈশ্বর উপর তীক্ষ্ণ অধিকার দেখিয়ে বলল, আমাকে একদম প্রশ্ন করবে না, আমি কাউকে কৈফিয়ত দেই না। যদিও ব্যাপারটা হাস্যকর, ছেলে মানুষই ছাড়া আর কিছুই হবে না, তবে এমন কিছু ঘটল না। উল্টো বুকের মাঝে মিটমিটিয়ে জ্বলতে থাকা এক ফালে আশা প্রদীপকে দমকা হাওয়ায় নিভিয়ে দিয়ে জঙ্গলের বাঁকে হারিয়ে গেল জিপ গাড়িটা। তৎক্ষণাৎ ঈশানীর কর্ণকুহরা ব্যাত করলো আরেক দফা কর্কশ আওয়াজ, ঈশা, তখন থেকে আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, কোথায় হারিয়ে গিয়েছিলি? ধ্যান ভাঙলো ঈশার। আলগুছে চোখের জল মুছে পাছে ঘুরে দেখলো জিসান সহ হাইকিং এ আসা প্রত্যেকটা মানুষ ওর দিকে গভীর নজরে চেয়ে আছে। সকলের চোখে মুখে কৌতূহলের পাশাপাশি ভীতিকর ছাপ সুস্পষ্ট, যেন সবাই এতক্ষণ ধরে অধিক আগ্রহে ঈশানীর জবাব শোনার অপেক্ষায়। অথচ ঈশানী দীর্ঘ এক রাত পেরিয়ে কেবলই অনুভব করলো ওর কখনো অরণ্যের সাথে থাকার কথাই ছিল না। ও তো শুধু মন ভালো করার জন্য একটু মুক্ত বাতাসে গা ভাসাতে জিসানের সাথে হাইকিং এ এসেছিল। তাহলে এত কিছু কি করে হয়ে গেল? সবকিছু ছাপিয়ে এই অরণ্য নামক বেদিটাই বা কি করে বাসা বাঁধলো হৃদয়ে? কি করে? সারা রাত কোথায় ছিলি তুই? ওই জঙ্গলে। আর যে লোকটা তোকে মাত্রই বা পৌঁছে দিয়ে গেল, সেই বা কে? দেখ ঈশা, এখন প্লিজ এটা বলিস না যে এরিস ইভান তোকে বাড়ি বয়ে পৌঁছে দিয়ে গেছে আর আমরা এই কথা বিশ্বাস করব। জিসানের করা একের পর এক প্রশ্নের তুপে গুড় ছেড়ে বেরিয়ে আসে ঈশা। জবাবে একটুখানি গলা পরিষ্কার করে একটা বাড়ির দীর্ঘশ্বাস ছেড়ে নিজের আগের সত্তায় ফিরে এসে গম্ভীর মুখে ঈশা বলে, তুই কি বলছিস? কার কথা বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না জিসান। অতঃপর পিছনে ঘুরে সবার উদ্দেশ্যে জোরপূর্বক হেসে জানালো, সবাই এতটা চিন্তিত দেখাচ্ছে, আমি সত্যিই ভীষণ লজ্জিত। কিন্তু এই দেখো, আমি ঠিক আছি, সেফ আছি। তোমরা প্লিজ আমায় নিয়ে আর অহেতুক চিন্তা করো না। ঈশানীর কথা শেষ হতে না হতেই মৃণা বলে উঠল, চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে ঈশানী। এই জঙ্গলটা পুরোপুরি নিষিদ্ধ। এখানে রাত তো দূরের কথা, দিন দুপুরে কোনো সাধারণ মানুষ গেলেও পর্যন্ত ফিরে আসে না। আর মেয়ে মানুষ তো আসার প্রশ্নই ওঠে না। শুনেছি এখানে ছাড়ানো ছিটানো অসংখ্য পাতিমাস্তানদের ডেরা। ওরা জন্তু জানোয়ারের থেকেও হিংস্র হয়ে থাকে। দেশের যত অনৈতিক অসাধু কর্মকাণ্ড তার প্রায় 50% এখান থেকে লিড দেওয়া হয়। আর তুমি সেখানে এক রাত কাটিয়ে এসে বলছো তুমি সেফ? হাউ ইট পসিবল ঈশানী? ওয়েট, তুমি এত কিছু জানলে কি করে? আমরা তো ওই জঙ্গলের ব্যাপারে তেমন কিছু জানি না। ঈশানী কিছু বলবে তার আগেই প্রশ্নটা ছুড়ল মিনার বয়ফ্রেন্ড আদি। মিনা ঠোঁট উল্টে জানালো, ঈশানী হারিয়ে যাওয়ার পর গুগল করে এইসব ইনফরমেশন গুলো বের করেছি। তাহলে বাকি 50% কোথা থেকে সংগঠিত হয় বলে তোমার মনে হচ্ছে? মৃণা জবাব দেয়, সুন্দরবন। সন্ত্রাসীরা সাধারণত নদীপথ, জঙ্গল এছাড়া বর্ডারের আশেপাশের জায়গাগুলোকে নিজেদের কাজের জন্য ব্যবহার করে থাকে। বাহ, বেশ ভালো রিসার্চ করেছো দেখছি। আদির কথা কিঞ্চিত হাসলো মিনা। ওদিকে ঈশানীও খানিকটা হাসার চেষ্টা করে বলল, চিল মৃণা, দেখো আমি পুরোপুরি ঠিক আছি। আর ভুলে গেলে এটা যে টুরিস্ট এরিয়া। তোমার কথা অনুযায়ী এখানে যদি সন্ত্রাসী থেকেও থাকে তাহলে টুরিস্টদেরও কিন্তু অভাব নেই। হতে পারে উপরওয়ালা সেরকম কোনো একজনকে আমাকে সেভ করার জন্য পাঠিয়েছিলেন। মনে মনে ভাবলো, অরণ্য নিশ্চয়ই দেশের বড় কোনো সেলিব্রিটি হবে। ওই জন্যই তো জঙ্গলে এতটা সুরক্ষিত ছিলাম। এবার চিটাগাং ফিরে এই রহস্য ঠিক বের করে ফেলবো আমি। ওদিকে ঈশানের এমন গা ছাড়া কথাবার্তায় চড়াত করে ওঠে জিসানের মস্তিষ্কটা। একে তো সারা রাত চিন্তায় চিন্তায় নির্ঘুম এক রাত পার করেছে, তার উপর এই কালো হুডি পরা লোকটা, যার গেট আপ পুরোপুরি এরিস ইউভানের মতোই রহস্যময়। তবু মেয়েটা বারবার বলছে ও ঠিক আছে। ঈশানী যত যাই বলুক না কেন, জিসান নিজেকে কিছুতেই আশ্বস্ত করতে পারছে না যে ও আসলে ঠিক আছে। নিশ্চয় লোকলজ্জার বয়ে কোনো কঠিন সত্য লুকাচ্ছে মেয়েটা। কারণ জিসান তখন দোতলা থেকে স্পষ্ট ঈশানীকে এরিসের দিকে চেয়ে কাঁপতে দেখেছে। হতেও পারে ওই লোকটাই ঈশানীর সবচেয়ে বড় সর্বনাশ করে ছেড়ে দিয়েছে। আর তারপর ভয় দেখিয়ে, না না, এরিস ইউবানের মতো মাফিয়া দ্বারা সব সম্ভব।
এইসব ভাবতে ভাবতে ঈশানের কাঁধ ঝাঁকিয়ে এক প্রকার চিল্লিয়ে উঠল জিসান। তুই মোটেই ঠিক নেই ঈশা। এই জঙ্গলে একবার প্রবেশ করলে কোনো মেয়েই ঠিক থাকে না। সত্যি করে বল, ওই এরিস ইউবান তোর সাথে সারা রাত কি কি করেছে? নিশ্চয়ই তোকে খুব খারাপ ভাবে। জিসানের কথা শেষ হওয়ার আগেই নিজের কাঁধ থেকে ওর হাত ছাড়িয়ে দু পা পিছিয়ে দাঁড়ালো ঈশানী। এবার জিসানের কথার মানে খুব ভালোভাবেই বুঝেছে ও। তাই তো এই মুহূর্তে ভিতরটা নিম পাতার মতো তেতো হয়ে উঠেছে ঈশার। কেমন ভূত অনুভূতি ছড়িয়ে পড়েছে সর্বাঙ্গে। তার মানে এতক্ষণ ধরে সবাই আকার ইঙ্গিতে এটাই বুঝাতে চেয়েছিল ওকে, ওর সতীত্ব আদৌ অক্ষম আছে কিনা সেই নিয়েই সবার এত কৌতূহল। তাহলে কি ভাবে ওরা ওকে? বোকা নাকি আত্মমর্যাদাহীন? কি হলো, কিছু বল। দেখ ঈশা, দেখ ঈশা, সোসাইটি নিয়ে তোকে মোটেই চিন্তা করতে হবে না। আমি তো আছি, সব কিছু আমি সামলে নিব। তাও প্লিজ বল, কাল রাতে এরিস কি এরিস এরিস করছিস তখন থেকে? কে এরিস? আমি এই নামে কাউকে চিনি না। রাজহংসিনী না ক্ষিপ্র চাহনি ছুঁড়ে চেঁচিয়ে উঠল ঈশানী। তৎক্ষণাৎ ওদের দুজনকে একা ছেড়ে দিয়ে জায়গা ত্যাগ করলো সকলে। জিসান প্রতি উত্তরে কিছু বলবে তার ফুরসত দিল না ঈশানী। পুনরায় জাজিয়ে উঠে বলল, তোকে বহুবার বলেছি জিসান, আমি যথেষ্ট বড় হয়েছি, নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে জানি। আমি নিজের ভালো মন্দটাও বেশ বুঝি, তাই আমার সব ব্যাপারে নাক গলানো বন্ধ কর এবার। জিসানও নিজের খের হারালো এতক্ষণে। সেই শান্ত ভদ্র সত্তাটা হুট করেই প্রচন্ড তেজের আড়ালে মিলিয়ে গেল কোথাও। এক জীবন্ত হায়নার মতো হিংস্রতা বর করলো ওর চোখে মুখে। রাগে গজগজ করতে করতে চুয়াল শক্ত করে জিসান বলে উঠল, আমি আগেও বলেছি, এখনো বলছি, ইটস নট ফেয়ার ঈশানী। আমি তোর চোখে ওই এরিসের জন্য মায়া দেখেছি, প্রচন্ড গোড় দেখেছি। অথচ এই মায়া এতগুলো দিনে একবারও আমার জন্য দেখিনি। আমার সামনে তুই আস্ত একটা জড়বস্তুর মতো বিহেভ করিস। হোয়াই? এক রাতে কি এমন দিল ওই জানোয়ারটা যা আমি এতদিনেও দিতে পারিনি? এই যেন বন্ধু জিসানের সম্পূর্ণ এক নতুন রূপ, ভিন্ন সত্তা। তার মানে জিসান এতদিন ধরে বন্ধুত্ব নয়, অন্য কিছু চাইতো ঈশার কাছে। অন্য কিছু বলতে কি, ভীষণ নিষিদ্ধ কিছু। ঈশানীর তো আপাতত সেটাই মনে হচ্ছে। তাই তো এই মুহূর্তে জগরা কিংবা জিসানকে কোনরূপ জবাবদিহি করার ইচ্ছেটা পুরোপুরি মরে গেল ঈশানীর। আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নেমেছে। পিচঢালা পাহাড়ে বাঁকানো রাস্তায় আছড়ে পড়ে সেই বর্ষণের রিনঝিন আওয়াজ কানে এসে বাড়ি খাচ্ছে প্রতি মুহূর্তে। তুমুল বর্ষণের মুখোমুখি দাঁড়িয়ে জিসান আর ঈশানী দুজনেই কাক ভেজা হয়ে চুপসে আছে। দোতলা করিডোরে দিয়ে সবাই উকি ঝুঁকি দিয়ে ওদেরকেই দেখছে আপাতত। সবার মনে একটাই কৌতূহল, আদতে হচ্ছেটা কি ওদের মাঝে। একটু পরে নীরবতা ভেঙে তুমুল বৃষ্টির মাঝে ঈশানী বলে ওঠে, তুই কার কথা বলছিস আমি জানি না, কি ইঙ্গিত করছিস সেটাও ঠিক বুঝতে পারছি না। তবে এই কথা বলতে দ্বিধা নেই যে আমি অরণ্যকে ভালোবেসে ফেলেছি। আমি জানি তুই আমাকে কি ভাবছিস, তবে আমার দিক থেকে একজন বন্ধু হিসেবে এইটুকু জানার অধিকার অবশ্যই তোর রয়েছে। আশা করি এই ব্যাপারে আমাদের মাঝে আর কখনো কোনো কথা হবে না, কারণ দৃষ্টিভঙ্গি আর আবেগ এক জিনিস নয়। নিজের মনের ভাব ব্যক্ত করে হনহনিয়ে রিসোর্টের দিকে চলে যায় ঈশা। ওদিকে জিসান মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে ওখানেই। ওর মস্তিষ্কে আপাতত প্রশ্নের জটলা, ঈশানের মতো বরফ শীতল মেয়েটা এত সহজে কারো প্রেমে পড়ে গেল, এটাও কি সম্ভব? তার উপর এক রাতে অমন গহীন জঙ্গলের মাঝে। এর মানে কি? এটা তো এরিস ছিল, তাহলে ওই অরণ্যটা কোথায় থেকে এলো? কি বা হয়েছিল গত রাতে? জিসানের পৈশাচিক মনটা ক্রমাগত নেতিবাচক ইঙ্গিত দিয়ে যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে ওই লম্বা মতো লোকটা ঈশানীকে জোর করেছে, আর এখন উপায় না পেয়ে ঈশানী নিজেকে সতী প্রমাণ করা বৃথা চেষ্টা চালাচ্ছে। যদি এটাই হয় তবে জিসানের জন্য ভালো, কারণ ঈশানীর দুর্বলতার ইতিমধ্যে ধরে ফেলেছে ও। ধীরে ধীরে জিসানের সতেজ নির্ভেজাল মনটা কুলুষিত হয়ে যাচ্ছে প্রত্যাখ্যানের অসহ্য অপমানে। ঈশানীর মতো একটা সরল বোকাশোকা অতি সাধারণ মেয়ের কাছে থেকে এমন রিজেকশন কিছুতেই মানতে পারছে না জিসানের মস্তিষ্ক। মনে মনে জিদ চেপে বসেছে, এর শেষ দেখে নিবে ও। দরকার পড়লে ঈশানীর মাকেও বলে দিবে তার মেয়ের জঙ্গলের মাঝে অনাকাঙ্ক্ষিত রাত্রি যাপনের কথা। তখন নিশ্চয়ই উপায়ন্তর না পেয়ে নীল চোখের মেয়েটাকে জিসানের হাতে তুলে দিবে ঈশানীর মা। সকালের ভাঙাচোরা মনটাকে নিয়ে যা হোক নিজেকে কিছুটা ঠিকঠাক করে আপন গন্তব্যে পাড়ি জমিয়েছে ঈশানী। কিন্তু মন থেকে ওই এক রাত, ওই মুহূর্ত আর ওই অদরতলায় তিলকদারি বাদামি চোখের সুবিষ্ট পুরুষ কোনোটাকেই এক মুহূর্তের জন্য মনস্পট থেকে দূরে ঠেলে দিতে পারছে না ঈশানী। এ কেমন ঘোর! এক রাতের স্মৃতি জমে স্তূপের মতো বাড়ি হয়ে আছে মস্তিষ্কে।
তার উপর বাসটা খাগড়াছড়ি পেরোতেই বুকের ভেতরের চিনচিন ব্যথাটা প্রচন্ড গতিতে বেড়ে যাচ্ছে। বাসের প্রতিটি চাকার ঘর্ষণে যেন পিষে যাচ্ছে ঈশানী। মনে হচ্ছে কি যেন নেই, কি যেন নেই। রিনা ঈশানীর পাশের সিটেই বসেছিল। সকাল থেকে মেয়েটা অন্যমনস্ক, আর এখন কেমন হাঁসফাঁস করছে অদ্ভুত রকম ভাবে। এক হাত দিয়ে বুকের কাছে স্কার্ফটা চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেলছে। মনে হচ্ছে ওর কোথাও ভীষণ কষ্ট হচ্ছে। ঈশানীকে এমন হাঁসফাঁস করতে দেখে রিনা ডেকে উঠলো হঠাৎ। কি হয়েছে ঈশানী? তুমি ঠিক আছো? শরীর খারাপ লাগছে, একটু পানি খাবে? ঈশানী না সূচক মাথা নেড়ে জবাব দিল, তোমার ফোনটা দিবে মৃণা, আমি আসলে নিজের মোবাইলটা জঙ্গলে হারিয়ে ফেলেছি। মৃণা তৎক্ষণাৎ ভ্যানিটি থেকে ফোনটা বের করে ঈশানীর দিকে এগিয়ে দিল। ঈশানী ফোন নিয়ে কাকে যেন ডায়াল করলো। কয়েক সেকেন্ড বাদেই উপাস থেকে শোনা গেল নিজুমের উদ্বিগ্ন কণ্ঠস্বর। দুদিন বাদে চেনা পরিচিত বোনের মতো বেস্ট ফ্রেন্ডের গলার আওয়াজ পেয়ে নিজেকে আর সামলাতে পারলো না ঈশানী। সামলাতে না পারারই কথা, কারণ ওর হৃদয়টা ইতিমধ্যে দগ্ধ হয়ে আছে অজানা এক পুরুষের আগমনে। সে কি জাদু করলো কে জানে। শক্তপোক্ত আত্মবিশ্বাসের বেড়াজাল কেমন ক্ষয় হয়ে যাচ্ছে ঈশানীর। ও নিজেকে চেয়েও ঠিক রাখতে পারছে না। ওদিকে ঈশানীর কন্দনরত আওয়াজ কানে ভেসে আসতেই উদ্বিগ্নতার মাত্রা দ্বিগুণ হলো নিঝুমের। ও তেতে উঠে বলল, পাজিল মেয়ে, ফোন কোথায় থাকে তোর? কাল থেকে কত হাজারবার কল দিয়েছি, তার এক বিন্দু পরিমাণ ধারণা রাখিস তুই? নিজে তো জীবনেও কল করবি না, আমি করলেও ধরবি না। আমি কি পরিমাণ চিন্তিত ছিলাম জানিস তুই? রাতে ঘুমাতে অবধি পারিনি। নিজুম এক নাগারে বকেই যাচ্ছিল ইস্যুকে। এক পর্যায়ে হুট করে উপাস থেকে কথা বলে ওঠে ঈশানী, আমার অরণ্যকে খুব মনে পড়ছে রে নিজুম। সেই আমি হুট করেই প্রেমে পড়ে গেলাম। কখন কিভাবে কেমন করে কিছুই মনে পড়ছে না। শুধু বুকটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। গাড়িটা যত এগুচ্ছে ততই মনে হচ্ছে আমার দম আটকে আসছে। এবার আমি কি করব বলে দে। আমি অরণ্যকে আবারও দেখতে চাই। ওই অচেনা অজানা লোকটাকে দ্বিতীয়বারের মতো দেখার প্রয়াসে নীল হয়ে যাচ্ছে আমার অচেতন হৃদয়টা। কি করব বল না। বাচ্চাদের মতো বারবার একই প্রশ্ন আউড়ে যাচ্ছে ঈশানী। কি করব বল না। ওদিকে এত বড় একটা জটকায় পুরোপুরি নিস্তব্ধ নিজুম। ও কি বলবে, কিভাবে বলবে, এই মুহূর্তে কিছুই বুঝে উঠতে পারছে না। বাস তখন সিগন্যালে আটকে আছে। আর একটু পরেই চিটাগাং সড়কে প্রবেশ করবে হয়তো। ফোনের উপাস থেকে কোনো আওয়াজ না পেয়ে আস্তে করে কলটা কেটে দিল ঈশানী। অতঃপর পুনরায় ফোনটা এগিয়ে দিল মৃণাল নিকট। ঠিক সেই সময় বাসের টিনডেট জানালা ভেদ করে ঈশানীর নজরবন্দি হলো এক কালো হুডি পরিহিত একজনের দিকে। ও নিজের চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তাই বারবার গাড়ি ঘোড়ার আর জনসমাগমের আড়াল থেকে লোকটাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করছিল। ওর মনে হচ্ছে এটাই অরণ্য। কিন্তু অরণ্য এখানে কি করছে? ঈশানীর জন্য অপেক্ষা করছে না তো? হুট করে উদয় হওয়া অনাচক প্রশ্নে সচকিত হলো ঈশানীর মস্তিষ্ক। ও কি করবে ভেবে পাচ্ছে না। ওদিকে সিগন্যাল পরিবর্তন হতেই বাস চলতে শুরু করেছে। ঈশানীর মনে হচ্ছে অরণ্য আবার হারিয়ে যাচ্ছে। এই মানুষের জঞ্জাল, এই দানবীয় গাড়ির বহর, বিরক্তিকর হর্নের আওয়াজ, সবকিছুর আড়ালে ওই কালো হুডি লোকটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। অগত্যাই উপায়ন্তর না পেয়ে সিট থেকে উঠে দৌড়ে বাস থেকে নেমে যাওয়ার জন্য উদ্যত হলো ঈশানী। তবে উদাসীন হয়ে বাইরে এক পা বাড়াতেই সজোরে এক হাত টেনে ভিতরে নিয়ে আসলো জিসান। আচমকা শরীরের জাকুনি অনুভব করতেই চোখের পলক ফেললো ঈশানী। পিছনে ঘুরে বিরক্ত কণ্ঠে জিসানকে বলে উঠলো, কি করলি এটা তুই? তুই কি করছিলি সেটা আগে বল। চলন্ত বাস থেকে নেমে যাচ্ছিলি তুই? পাগলামের একটা সীমা থাকে ঈশা। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? একে তো সারা রাত জঙ্গলে কাটিয়েছিস, তার উপর সকাল থেকে অরণ্য অরণ্য নাম জপে যাচ্ছিস। অথচ আমরা সকলেই দেখেছি তোকে এরিস গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেছে। সত্যি করে বলতো, ও তোর সাথে খারাপ কিছু করেছে তাই না? ওই মাফিয়াটা তোকে ড্রাগ ফ্রাগ খাইয়ে দেয়নি তো আবার? এক প্রকার দমকে উঠে কথাগুলো বলল জিসান। ওদিকে ঈশানী নিজের বাক্যে অটল। ও বরাবরের মতো এবারও বলল, কারো সম্বন্ধে ভালো করে না জেনে মন্তব্য করা একদমই ঠিক নয় জিসান। তুই কার কথা বলছিস আমি বুঝতে পারছি না, কিন্তু আমি সম্পূর্ণ ভিন্ন কারোর সাথে ছিলাম, এবং সেও যথেষ্ট ভদ্রলোক। আর যাই হোক, অন্তত তোর মতো নোংরা মানসিকতা তার নেই। আশা করি বুঝতে পেরেছিস। পুনরায় খেপে গেল জিসান। ও যেন ঈশানীর মুখে ওই অচেনা লোকটার প্রশংসা কিছুতেই সহ্য করতে পারে না। চরাত করে হিংস্রতা জেকে বসে মস্তিষ্কের নিউরনে নিউরনে। আর ঈশানী সেই কাজটা করে বারবার রাগিয়ে দেয় জিসানকে, যার ফলস্বরূপ জিসান এবার তেড়ে এলো ঈশানীর দিকে। তবে দুপা এগুতেই ওকে আটকালো আদি।
বিরক্ত হয়ে বলল, চলন্ত বাসে কি শুরু করেছিস তোরা? জিসান কটমটিয়ে বলল, কি শুরু করেছি সেটা ওকে জিজ্ঞেস কর। এক রাতে কি এমন দিয়েছে ওই ছেলেটা যে রাস্কেল। জিসানের কথা সম্পূর্ণ করার আগেই জিসানের উদ্দেশ্যে শব্দটা উচ্চারণ করে নিজের সিটে চলে যায় ঈশানী। আর মনে মনে সিদ্ধান্ত নেয় জিসানের সাথে বন্ধুত্বের ইস্তফা এখানেই ঘটাবে ও। আর যাই হোক, এমন একটা হিংস্র প্রকৃতির ছেলের সাথে বন্ধুত্ব বজায় রাখা ঈশানীর পক্ষে সম্ভব নয়। সুন্দর জলমলে রৌদ্রোজ্জ্বল দিন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের বাড়িটা শহর থেকে একটু দূরে সি সাইডে অবস্থিত। সকাল সকাল পাখির কিচিরমিচির আর সাগরের গর্জনে মুখরিত চারপাশ। এমন সময় বাড়ির আবহাওয়া নীরবতায় ঘেরা, শান্তি শান্তি হওয়ার কথা ছিল, তবে তেমন কিছুই লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে। এতক্ষণ অবশ্য নীরবই ছিল সবকিছু। হুট করে কি জানি কি হলো, ফ্রন্ট ইয়ার্ডে বডিগার্ড আর সুরক্ষা বাহিনীর লাইন দাঁড়িয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। ডুপ্লিকেট বাড়িটার ছাদ থেকে শুরু করে প্রতিটি বারান্দার করিডোরে একে একে দাঁড়িয়ে গেল বন্দুকধারী সুরক্ষা বাহিনী। বাড়ির এহেন থমথমে পরিবেশ দেখে মনে হচ্ছে শীঘ্রই কোনো ভিআইপির আগমন ঘটবে এখানে। নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি একটা হেলিকপ্টারও ল্যান্ড করানো হয়েছে বাড়ির ছাদে। তবে সবাই আপাতত উদ্বিগ্ন, আসলে হচ্ছেটা কি এখানে? হুট করে মন্ত্রী সাহেবিবা কেন এত সুরক্ষা নিশ্চিত করলেন? কিসের এত ভয় তার? খানিক বাদে সকলের জল্পনা কল্পনার ইতি টেনে একে একে 10খানা রোলস রয়েলস গাড়ি এসে থামলো স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ জামানের বিশাল বাংলো বাড়ির সামনে। গাড়ি থেকে ধীরে ধীরে নেমে আসতে লাগলো কানে এয়ারপোর্ট লাগানো বিশাল দেহী কৃষ্ণবর্ণের দেহরক্ষীর কয়েকটা টিম। তাদের মধ্যে অধিকাংশই ফরেনার। তারপর সব শেষে তাদের মধ্যে একজন নেভি ব্লু রঙা রোলস রয়েলস থেকে নেমে এলো ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের ফর্মাল শার্ট আর ওয়েস্টকোট পরিহিত লম্বা মতো একজন, যিনি দেখতে ইয়াং এবং জেন্টাল, যদিও তার চোখ দুটো ঢাকা পড়ে আছে বিশাল রোদ চশমার আড়ালে। তবে সকালের এক ফালি রোদের ঝিলিকে পুরোপুরি স্পষ্ট তার ডার্ক ব্রাউন সিগারেট পুরা ঠোঁটের নিচে বিরল সেই কালো তিলক। রোদের তালে তালে মিলিয়ে যেন জিগ ধরেছে তিলটা। তবে সেই তিলকের সৌন্দর্য পুরোপুরি ফিকে মনে হচ্ছে লোকটা ক্রূর রহস্যময় পৈশাচিক হাসির কাছে। লোকটা গাড়ি থেকে নামতেই কয়েকজন বডিগার্ড এসে তাকে কোট পরিয়ে দিতে সাহায্য করে। এরপর কোটের হাতাগুলো ঠিকঠাক করতে করতে গেট ছাড়িয়ে মন্ত্রী সাহেবের বাংলোর দিকে এগিয়ে গেল সে। তার পিছু নিয়েছে শতাধিক বিশাল দেহী বডিগার্ডের দল। তবে ভিতরে প্রবেশ করার আগেই মন্ত্রী সাহেবের দেহরক্ষীরা আটকে দিল তাদের। অ্যারিস নিজের বডিগার্ডদের নিজের আঙ্গুলের ইশারায় চলে যেতে বলল এবার। অতঃপর পা থেকে মাথা অবধি সার্চ করা হলো ওকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেরকম কোনো মরণঘাতী কোনো কিছুই পাওয়া গেল না এরিসের কাছে। অগত্যায় পুনরায় নিজের সানগ্লাসটা চোখে পড়ে সবাইকে ছাড়িয়ে ভিতরের দিকে এগিয়ে গেল এরিস। এদিকে হতবাক দেহরক্ষী বাহিনীগণ একজন আরেকজনের দিকে চাওয়াচাওয়িতে ব্যস্ত। মন্ত্রী সাহেব কিনা এই লোককে এত ভয় পাচ্ছে। এর হাতে তো একটা নীল কাটারও নেই, আশ্চর্য। ভেলভেট লাল গালিচা আর দেশি বিদেশি সৌন্দর্যবর্ধক শোপিসে মোড়ানো তকতকে হল রুমের ভিতর ঢুকতে না ঢুকতে মন্ত্রী সাহেব আসিফ জামান অসম্ভব সুন্দর সম্মোহনী হাসি দিয়ে আমন্ত্রণ জানালো এরিসকে। কোনো পিএটিএ নয়, একেবারে নিজেই এগিয়ে এসে হাত বাড়ালেন করমর্দন করার উদ্দেশ্যে। তবে এরিস ইউবান তাকে দুপয়সারও তোয়াক্কা করলো না। উল্টো মন্ত্রী সাহেবকে পাছে হাঁটিয়ে এগিয়ে গিয়ে পায়ের উপর পা তুলে বসলো তারই চেয়ারে। এরিস বসার সঙ্গে সঙ্গে মন্ত্রী সাহেব চুপসানো মুখে এগিয়ে গিয়ে এরিসের মুখোমুখি হয়ে বসলো আরেকটা চেয়ারে। এবারও কুশল বিনিময়ের চেষ্টা চালিয়ে বলতে আরম্ভ করলো, এরিস সাহেব, কি মনে এখানে হঠাৎ? না মানে আপনি বললে তো আমি নিজেই রাশিয়াতে। মুখের কথা মুখেই আটকে গেল মন্ত্রী সাহেবের। এরিস তাকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে গভীর গলায় বলল, এরিস ইউবান কাউকে কৈফিয়ত দেয় না। আপনার গভর্নমেন্ট আমার 200 কোটি টাকার ডার্ক আটকে রেখেছে বর্ডারে। প্রায় 10টা কাভার্ড ভ্যান আটকা পড়েছে সেখানে। আজ রাতের মধ্যে সেগুলো ডিসমিস করার ব্যবস্থা করুন, নয়তো। এরিস কথা শেষ করতে না করতেই মন্ত্রী সাহেব ওকে মানানোর চেষ্টা করে বলল, ইয়ে মানে এরিস সাহেব, সামনে নির্বাচন। এখন যদি এইসব নিউজ ভুল করেও একবার লিক হয়ে যায় তাহলে পুরো দলের সর্বনাশ হয়ে যাবে, বুঝতেই তো পারছেন। আপনি বরং আর কয়েকটা দিন অপেক্ষা করুন। ইলেকশনটা শেষ হলেই আপনার মালামাল আপনাকে পৌঁছে দেওয়ার যথাযথ ব্যবস্থা করব। দরকার পড়লে সাথে কিছু। গর্জে উঠে এরিস বলল, ফাক ইউর ব্রাউন লেকচার, জাস্ট ডু হোয়াট আই সেড। আজ রাতের মধ্যে আমার কাভার্ড ভ্যানগুলো বর্ডার না ক্রস করালে
সারা জীবনের জন্য মন্ত্রণালয়ের চেয়ারের রং ভুলে যান মন্ত্রী সাহেব, ওটা আর আপনার জন্য বরাদ্দ নেই। শুষ্ক ঢুক গিলল আসিফ জামান। এরিস নিজের কথা শেষ করে চেয়ার ছেড়ে বাইরে পা বাড়ায়। তবে যাওয়ার আগে কি ভেবে যেন পিছনে ঘুরে নিজের কালারের ভিতর থেকে একটা সরু সাইজের চাকু আর নিজের রিস্ট ওয়াচটা খুলে সামনে জকজকে গ্লাস লাগানো টি টেবিলটার উপরে রেখে একটা তাচ্ছিলের হাসি দিয়ে ঠান্ডা আওয়াজে বলে ওঠে, কোটি কোটি টাকা দিয়ে কি পুষছেন এগুলো মন্ত্রী সাহেব? সামান্য সার্চটা পর্যন্ত ঠিক মতো করতে পারে না এরা। এই বাড়ির সবগুলো গর্দবের দল। এনিওয়ে, মার্ক মাই ওয়ার্ড মন্ত্রী সাহেব। টিল দেন, বাই বাই। ভীষণ শান্ত গলায় হাসতে হাসতে মন্ত্রী সাহেবকে কঠিন কিছু থ্রেড দিয়ে হিরোদের মতোই পকেটে হাত রেখে লম্বা সিল্কে আন্ডারকাট চুলগুলোতে ব্যাক ব্রাশ করতে করতে বেরিয়ে যায় এরিস। এতক্ষণ ধরে এরিসের কর্মকাণ্ড শির দ্বারা বেয়ে যেন শীতল স্রোত বয়ে গেল আসিফ জামানের। তিনি গামছেন ভীষণ। পাশেই তার বিশ্বস্ত পিয়ে লিউ দাঁড়িয়ে আছে। মন্ত্রী সাহেবকে এভাবে গামতে দেখে লিউ তাড়াহুড়ো করে পানির গ্লাস এগিয়ে দেয়। মন্ত্রী সাহেব ঠান্ডা পানিতে চুমুক দিয়েই ডক ডক করে গ্লাস শুদ্ধ পানি শেষ করে নিজেকে খানিকটা ঠিকঠাক করে থমথমে আওয়াজে লিউকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ওকে জানো তুমি? অযাচিত লিও না সূচক মাথা নাড়লে মন্ত্রী সাহেব বললেন, মাত্র 30 বছর বয়সেই এই ছেলেটা অন অফ এ মোস্ট ডেঞ্জারাস ফাকিং মাফিয়া টেরোরিস্ট ইন দ্য ইন্টার আন্ডারওয়ার্ল্ড, রাশিয়ান মোস্ট ওয়ান্টেড পাওয়ারফুল মাফিয়া গ্রুপ পাইথন প্যারাডাইসের একমাত্র লিডার দ্য এরিস ইউভান, যার মধ্যে দয়া মায়া আবেগ অনুভূতি ভালোবাসার কোনো অস্তিত্ব নেই। আই থিংক ওর ভিতরের হৃদয়টা অনুপস্থিত। যা আছে তা শুধুই ভয়াবহ হিংস্রতা, হায়নার থেকেও ভয়ঙ্কর আর অপ্রত্যাশিত ওর থাবা। ওর কাছে দ্বিতীয়বার বলতে কিছু নেই, সুযোগ কিংবা কমিটমেন্ট যাই হোক না কেন সেটাই প্রথম সেটাই শেষ। মানুষের প্রাণ আর অস্তিত্ব দুটোই যার কাছে পুতুল খেলা মাত্র। ও শুধু একটা জিনিসই জানে আর একটা জিনিসই বুঝে, পাওয়ার অ্যান্ড মানি, দ্যাটস অল। ওপেনলি ক্রাইম করে বেড়ানোটা ওর কাছে প্যাশন মাত্র। দেশের ভিতরে বাইরে বৈধ অবৈধ প্রায় 1000-এর উপরে রানিং ইন্ডাস্ট্রিজ রয়েছে ওর। এছাড়া আন্ডারওয়ার্ল্ড মাফিয়া বিজনেস তো রমরমা। পৃথিবীর কোনো মাফিয়ার কাছে যেসব দুর্বল জিনিস পাওয়া না যায় সেগুলো এক পিস হলেও ওর কাছে রয়েছে। আমার মতো এরকম শত শত মন্ত্রী মিনিস্টারদের প্রতিনিয়ত পকেটে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় এই ছেলে। বুঝলাম। মন্ত্রী সাহেবের গোর কাটে লিউর কথায়। তিনি সুদান, কি বুঝলেন? হি ইজ এ টোটাল হার্ডলেস ব্লাডি বিস্ট, অলসো ডেঞ্জারাস। কিন্তু এবার কি করব স্যার? কি আর করবে, আপাতত যা বলছে তাই করো। সামনে নির্বাচন, এই সময় এরিসের সঙ্গে পাঙ্গা নেওয়াটা মূর্খামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু স্যার, একটা খটকা রয়েই গেল। আসিফ জামান বিরক্তি হয়ে শুধালেন, আবার কি? এরিস ইউভান চাকু রেখে গিয়েছে সেটা বুঝলাম, কিন্তু গড়িটা কেন খুলে রেখে গেল? বমটম না তো এতে? লিউর কথায় মন্ত্রী সাহেবের শরীর শিউরে উঠল। তিনি তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করে দোতলার দিকে যেতে যেতে বললেন, এই ছেলেকে মোটেই বিশ্বাস নেই। আমার সুগার বেড়ে গেলে ওয়াশরুমে যেতে হবে। তুমি এক্ষুনি এগুলো সরানোর ব্যবস্থা করো, রাইট নাও।